শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, জুতার বাড়ি তোমার এখনো বাকি আছে। তোমার দলের যারা সৈনিককে রেখে গেছো, প্রশাসনিক দালাল যাদেরকে তুমি রেখে গেছো, ওরাই তোমাকে জুতার বাড়ি দিলে, এই জন্য তুমি তাদের এতিম করে চলে গেছো।
চাই অ্যাকশন দুনিয়া জিনার বিরুদ্ধে মুজাহিদের অ্যাকশন আবু সাইদের অ্যাকশন দুনিয়া জিনার বিরুদ্ধে হই হই রই রই দুনিয়া জিনা গেল হই হই রই রই ছাত্রলীগ গেল হই হই রই রই যুবলীগ গেল দুনিয়া চিনা গেল দুনিয়া চিনার বিরুদ্ধে দুনিয়া চিনার ফাঁসি চাই রাজপথে রক্ত করো ফাঁসি চাই ফাঁসি 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 চাই হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই দিতে হবে দুনিয়া চিনার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে জনতাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা ফাঁসি চাই দিতে হবে السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সংগ্রামী মোহনপুরবাসী আমরা মিছিল উত্তর দুটি কথা মোহনপুরবাসীর উদ্দেশ্যে বলতে চাই। আওয়ামী সরকারের পতন ঘটেছে, শেখ হাসিনার পতন ঘটেছে, জালেম সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা ভয়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা যে বাংলাদেশের শত্রু বন্ধু নয় এটাই তাই প্রমাণ তার দল মত জনগণ সকলকে রেখে সে অন্ধকারে সে তার ভারত দাদার দেশে পালিয়ে গেছে। সম্মানিত ভাইয়ের আমার, শেখ হাসিনা ইংল্যান্ড থেকে বাবার শুধু দাঁত নেওয়ার জন্যই শুধু ক্ষমতা এসেছিল, শুধু বাবারই শুধুমাত্র দাঁত নিতে এসেছে। একজনকে ফাঁসি দিয়ে তার শেষ হয়নি। রক্ত পিপাসু শেখ হাসিনা এখনো রক্তের হোলি খেলতেছে। তার মধ্য দিয়ে সরকারের
জানে। এরপরে সেনাবাহিনীর চরম চাপের মাধ্যমে দাদার দেশে সকলকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এজন্য আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই যে আমাদের অনেক ভাইরা, বিশেষ করে ছাত্রলীগ ভাইরা এই কথাগুলো বলেন, ও ছাত্রলীগ ভাই, আপনারা কি মুসলমান না? আপনারা মানুষ না? আপনারা যে স্লোগানে বলেন যে ধর 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 শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, কি বলে না? বলে তো ধর 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 শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর। আপনারা তো নাস্তা করবেন রুটি দিয়ে, গোস্ত দিয়ে, আপনারা নাস্তা করবেন পোলাও বিরিয়ানি দিয়ে, আপনারা ছাত্র শিবিরকে মেরে মানুষের গোস্ত খাবে। মানুষের গোস্ত খায় কারা? যারা খায় না, যারা যারা হিংস্র প্রাণী। এবং ছাত্রলীগ কি হিংস্র প্রাণী? সুতরাং আমি আপনাদের বলতে চাই, স্লোগান পরিবর্তন করে দিন। প্রশাসনিক ভাইদেরও বলতে চাই, যারা অন্যায় অত্যাচার করবে তাদের ব্যাপারে আপনারা অ্যাকশন নেন। 2 নম্বর হলো, আমরা জ্বালাও পোড়ানোতে বিশ্বাস করি না। কারো জমি দখল, কারো দোকান দখলে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বিশ্বাস করে না। আমরা যেমন মুসলমান, আমরা যেমন বাংলাদেশে থাকার অধিকার আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ভাইদেরও বাংলাদেশে থাকার অধিকার আছে। বাংলাদেশে যারাই জন্ম লাভ করেছেন তারাই এই দেশের নাগরিক। সুতরাং আমরা সকলকে সমান চোখে দেখতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, মোহনপুরবাসীদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, তারা হয়তো অন্যায় করবে, এই অন্যায় আপনার আরেকজনের উপরে চাপিয়ে দেবে, এটাও আমরা প্রশাসনিক ভাবে গোয়েন্দা বিভাগ যারা আছেন তাদেরকে এই অনুরোধ জানিয়ে আমার পথসভা সংক্ষিপ্ত আকারে কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الآمين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা সভা কর্তৃক আয়োজিত আজকের এই কোটা বিরোধী আন্দোলনের ফল, বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীন এই বাংলাদেশে আজকের এই মিছিল উত্তর আলোচনা সভার সম্মানিত সভাপতি, মোহনপুর উপজেলার সম্মানিত জামাত ইসলামীর আমির জনাব মাওলানা জি.এম. আব্দুল আওয়াল। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর রাজশাহী পশ্চিম জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল খালেক, উপজেলা কর্ম পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ, জামাত ইসলামী বিভিন্ন ইউনিয়ন থেকে, এলাকা থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী জনতা, সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া আদায় করছি সে আল্লাহর দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছেন। আমরা শুকরিয়া দান করছি সবাই আলহামদুলিল্লাহ। তাসলিমাত প্রেরণ করছি প্রিয় নবী, মানবতার মহান শিক্ষক, যিনি এই পৃথিবীতে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করে দেখিয়ে গিয়েছেন। আর বাংলাদেশ জামাত ইসলামী সেই রাসূলের আদর্শ অনুসরণ করে এই বাংলাদেশের জমিনে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। আমরা সেই রাসূলের প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী জনতা, আমি শুরুতে স্মরণ করছি ওই সমস্ত সন্তানদের, আবু সাইদ সহ যারা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে রক্ত ঢেলে দিয়েছেন, শাহাদাতে পিয়ালা পান করেছেন, তাদেরকে স্মরণ করতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সেদিন 5ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে কথা আপনাদের অবগতির জন্য বলতে চাই। প্রিয় ভাইয়ের আমার, সংগ্রামী জনতা, এই শেখ হাসিনা আওয়ামী লীগের
এই সভানেত্রী এর বাবা মা গোটা গোষ্ঠী শুদ্ধ যখন সেই 15 আগস্ট 1975 বিদায় নিয়েছিল, এদেশের সেনাবাহিনীর এক অভ্যুত্থানে তাকে বিদায় দেওয়া হয়েছিল। শেখ হাসিনা তখন ছোট, কিন্তু ছোট হলো তার এত বুদ্ধি, শেষ পর্যন্ত সে এদেশের জনগণের উপর এক প্রতিশোধ নেওয়ার জন্য ঘৃণ পরিকল্পনা নিয়ে এদেশে ফিরে এসে একের পর এক এই দেশকে ধ্বংস করার জন্য সকল রকম কর্মকাণ্ড শুরু করেছে। সংগ্রামী জনতা, শেখ হাসিনা সর্বপ্রথম এদেশের সেনাবাহিনীকে বিডিআর বিদ্রোহের মাধ্যমে অসংখ্য সেনা অফিসারকে হত্যা করেছে। এই শেখ হাসিনা সে এমন তার বুদ্ধিমত্তা, তার বুদ্ধির মাধ্যমে এই দেশের সবচেয়ে দেশপ্রেমিক সংগঠন ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতা কর্মীকে হত্যার মাধ্যমে সে ধ্বংসের চেষ্টা করেছে। এই শেখ হাসিনা 2013 সালে ওই সেই শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করে গণহত্যার দায়ে অপরাধী সাব্যস্ত হয়েছে। এই শেখ হাসিনা ছাত্র জনতাকে হত্যার মাধ্যমে সর্বশেষ বাংলাদেশকে নির্মূল করার এক ঘৃণ পায়তারা শুরু করেছিল, কিন্তু আল্লাহর মেহেরবানি শেখ হাসিনা পরাজিত হয়ে শেষ পর্যন্ত কুকুর শৃগালের মতো এ দেশ থেকে পলায়ন করেছে। এদেশের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে, এই দীর্ঘ 16 বছর ধরে যতগুলো খুন করেছে আমরা সকল খুনের বিচার চাই। শেখ হাসিনা পালিয়ে গেল, আমরা তাকে পালাতে দেব না, তাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে এনে ফাঁসির রশিতে লটকিয়ে তার বিচার করা হবে। শুধু শেখ হাসিনা নয়, তার দোসর যারা এমপি মন্ত্রী যারা ছিল, দুর্নীতিবাজ যারা ছিল, একজনকেও রেহাই দেওয়া হবে না। একে একে প্রত্যেককে আইনের সম্মুখে দাঁড় করিয়ে আদালতের বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে সকলকে ফাঁসি দেওয়া হবে। প্রিয় দেশবাসী, আপনারা আশ্বস্ত থাকুন, বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। এদেশে আর সন্ত্রাসের কোনো আশ্রয় নেই, এদেশে আর দুর্নীতিবাজদের কোনো আশ্রয় নেই, চাঁদাবাজ লুটেরাদের কোনো আশ্রয় নেই। এদেশ মুসলমানদের দেশ, এদেশ স্বাধীন দেশ, এদেশ একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বন্ধ করতে হবে। পুলিশ প্রশাসন ভাইয়েরা, আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনারা যা করেছেন, জনগণের উপর অত্যাচার জুলুম করেছেন, জনগণ কিন্তু ভুলে যাবে যদি আপনারা ন্যায়ের পথে ফিরে আসেন। আপনাদেরকে ন্যায়ের পথে ফিরে এসে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদেরকে সকল প্রকারের সহযোগিতা জামাত ইসলামী প্রতিটি কর্মীরা করবে ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে, একটাই আওয়াজ, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার সহিংস দরবারে শুকরিয়া আদায় করছে, যে মহান আল্লাহ তাআলা দীর্ঘ 15-16 বছর ধরে বাংলাদেশের জনগণের বুকের উপর যে জগদ্দল পাথর চেপে বসেছিল, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এই জগদ্দল পাথরকে এক ভক্তকে সরিয়ে পার্শ্ববর্তী দাদার দেশ ভারতে পাঠিয়ে দিয়েছে এবং এই বাংলাদেশকে মুক্ত করেছে। সে মহান আল্লাহ তাআলার সহিংস দরবারে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। সংগ্রামী জনতা, আপনারা জানেন শেখ হাসিনা তার বাবার মৃত্যুর পরে দুই বন্ধুরা বাংলাদেশে ফিরেছিল 2টি টার্গেট নিয়ে। 1 নম্বর টার্গেট ছিল তার বাবার হত্যার প্রতিশোধ। ওরা মনে করেছিল বাংলাদেশের জনগণ সকলে তাদের শত্রু, তার বাবার হত্যাকারী, কাজে এই বাংলাদেশের কল্যাণ হোক,
বাংলাদেশের শান্তি হোক, এটা সে কখনোই চায় নাই। 2 নম্বর তার টার্গেট ছিল এই সবুজ সরল বাংলাদেশকে তার দাদার দেশ ভারতের হাতে তুলে দিয়ে যতদিন সে দুনিয়ার বুকে বেঁচে থাকবে ততদিন এই বাংলাদেশের নেতৃত্ব মাতাব্বরি করবেন। এই নীল স্বপ্ন দেখে সে এতদিন জনগণের উপর অত্যাচার এবং লাঞ্ছনা চালিয়েছে। আপনারা জানেন শেখ হাসিনা আজ থেকে 15 বছর আগে 2009 সালে প্রথম যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার 50 দিন অতিক্রম হতে না হতে বেরিয়ার পিলখানা কেন্দ্রীয় যে সদর দপ্তর পিলখানায় যে ট্রাজেডি 25 ফেব্রুয়ারি সংঘটিত হয়েছিল। এই ট্রাজেডির মাধ্যমে শেখ হাসিনার চক্রান্ত, ভারতের চক্রান্তের মাধ্যমে এক ঢেলে 2 পাখি মেরেছেন। দুই পাখি মারার অর্থ হল আপনারা জানেন বাংলাদেশের সৈন্যবাহিনী অকুতভয়ী সৈন্যবাহিনী, যে বাংলাদেশের সৈনিককে দেখে ভারত থর করে কাঁপে, সেই বাংলাদেশের সৈন্যবাহিনীকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশের মিডিয়ার যারা বাংলাদেশের সীমান্তে পাহারারক্ষীর দায়িত্ব পালন করেছে, ভারতের কোন পাহারাদার সীমান্ত রক্ষীকে কখনো তারা পরোয়া করে নাই। বুকের রক্ত দিয়ে তারা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যারা ভূমিকা রেখেছিল, এই সেনাবাহিনী এবং বিডিআরকে বিতর্কিত করে তাদেরকে মাঞ্জা ভেঙে দিয়ে বাংলাদেশকে দুর্বল করার নীল নকশা হিসেবে পিলখানা হত্যাকাণ্ড তথা পিলখানা ট্রাজেডি তারা সংঘটিত করেছিল। একই দিন তৎকালীন বিডিআরের উপর মহাপরিচালক জেনারেল শাকিল সহ 57 জন সেনা সৈনিককে, প্রথম সৈনিককে তারা হত্যা করেছেন এবং বিডিআরদেরকে মামলা দিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দীর্ঘদিন মামলার মাধ্যমে 152 জনকে তারা মৃত্যুদণ্ড দিয়েছেন, 161 জনকে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অসংখ্য বিডিআরকে তারা মাসের পর মাস, বছরের পর বছর জেলখানে ঢুকিয়ে রেখে তাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছেন। অসংখ্য বিডিআরকে তাদের পদ থেকে বহিষ্কার করে বিডিআরকে মাজা ভাত ভেঙে দিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী সীমানাকে দুর্বল করে দিয়েছে এবং তার পরিবর্তে বিজিবির আবির্ভাব ঘটিয়েছে। আপনারা জানেন এর মাধ্যমে বাংলাদেশের যে অবস্থা ঘটেছে, আজকে সীমান্তে প্রতিদিন পাখির মতো করে বাংলাদেশের জনগণকে হত্যা করছে এই পরাজিত সরকার। এই ভারতের 5টা শেখ হাসিনা কখনো তার প্রতিবাদ করে নাই, সবসময় তারা ভারতকে খুশি রাখার চেষ্টা করেছে। আপনারা জানেন বাংলাদেশের যে আমাদের সোনালী ইলিশ মাছ প্রতি বছর লক্ষ লক্ষ টন ইলিশ মাছ হয়, কিন্তু আমাদের এই বাংলাদেশের জনগণ কত বছর ধরে আমরা যে ইলিশ মাছ খেতে পাই নাই, এটা আমাদের চরম দুঃখ। বাংলাদেশের ইলিশকে তার দাদা বাবুর দেশে ভারতকে খুশি করার জন্য ভারত সে ইলিশ পাচার করে ভারতকে সন্তুষ্ট রেখেছে। এর বিনিময়ে ভারত আমাদেরকে কি দিয়েছে? এর বিনিময়ে আমাদেরকে দিয়েছেন ফেলানির মতো ব্যক্তিকে হত্যা করে কাঁটা তারের বাড়ায় ঝুলিয়ে রেখে প্রতিদিন এইভাবে অবৈধ মানুষকে হত্যা করতেছে। ইলিশের পরিবারে আমরা যে প্রতিদান দিয়েছেন, আপনারা দেখেন চৈত্র বৈশাখ মাসে পদ্মা নদীর পানি শূন্য হয়ে যায়, আর যখনই বর্ষা আসে তখন এই আপনার ফারাক্কা ব্রিজের গেট খুলে দিয়ে চতুর্দিকের ভারতের গেটগুলোকে খেলে দিয়ে বাংলাদেশকে একেবারে একাকার করে দেয়, বন্যা দিয়ে বাংলাদেশের জনগণ ধ্বংস হয়ে যায়। এতে শেখ হাসিনার কোনো আপত্তি হয় কিনা আপনার আমার? শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা দেখেছেন প্রতিটি ইউনিভার্সিটিতে ছাত্রদের হাত থেকে বই কেড়ে নিয়ে, খাতা কলম কেড়ে নিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এমন একটি বিশ্ববিদ্যালয় নয় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হাতে ধরনের অস্ত্র নেই। আপনারা প্রতিদিন এখনো দেখছেন বিভিন্ন পেপার পত্রিকায় এবং বিভিন্ন রকমের সামাজিক মিডিয়ার মাধ্যমে দেখছেন যে কিভাবে অস্ত্র তাদের হাত থেকে উদ্ধার হচ্ছে। তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কারণ এই জাতি সুশিক্ষিত যদি হয় তাহলে এই দেশের আগামী দিনে কর্ণধার হবেন, ভারতের কোপানাল থেকে বাংলাদেশকে উদ্ধার করবে। এটা যেন করতে না পারেন, এই জন্য যোগ্য প্রতিনিধি দেশের যোগ্য নাগরিকের তৈরি না হয়, এই জন্য এই দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে এই সরকার ধ্বংস করে দিয়েছিল। এটা ঠিক কিনা ভাইয়ের আমার? আপনারা জানেন এই সরকার ছিল আলেম ওলামার দুশ্মন। আপনারা ছাত্রা চত্বরে আলেম ওলামার উপরে যে ট্র্যাজেডি করেছে আপনারা দেখেছেন। কত শত আলেম ওলামাকে একই হতে ধ্বংস করেছে, তার হিসাব এখন পর্যন্ত তারা দিতে পারে নাই। সাংবাদিক ভাইদেরকে
তারা অত্যাচার করেছেন, সাধু মুনি পরিবারকে হত্যা করে দিয়েন, শত শতবার দিন দেওয়ার পর আজ পর্যন্ত তাদের বিচার ও কার্যক্রম শুরু হয় নাই। এইভাবে করেন ছাত্র জনতার উপর অত্যাচার করেছেন। আবার গোটা জনতা, গোটা দেশের সকল শ্রেণীর মানুষ, শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র, ঘরেরা ফেরারা দিনমজুর কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি সকল শ্রেণীর মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছেন। তারা সিন্ডিকেট করেন, বিভিন্ন রকমের বাজার দর বৃদ্ধি করেন, সবকিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের কেনার সাধ্যের বাইরে দিয়ে ফেলেছেন, যার কারণে আজকে মানুষ আহাজারি করতেছে, ক্ষুধার্ত পেটে ব্যথা নিয়ে তারা রাত্রে ঘুমায়। আমরা ঠিক মতো বাজার সহায়তা করতে পারি না, কথা ঠিক কিনা ভাইরা আমার? এই সরকার, গত হাসিনার সরকার যে আজকে পালিয়ে গেছেন বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গ করার জন্য, যে সবুজ শ্যামল বাংলাদেশ, সম্ভাবনায় বাংলাদেশ, যেই বাংলাদেশের অর্থ কোনদিন ঘাটতি হবে এমনটা না, সেখানে তারা কোটি কোটি টাকা ব্যাংক ডাকাতি করে, হলমার্ক কেলেঙ্কারি করেন, ব্যক্তিগত ব্যাংকে ভর্তি করে টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে ঘুরে ধরা একটা রাষ্ট্রে পরিণত করেছে। সবকিছু দিক থেকে বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে লাস্ট অফ ফোর্সে চেয়েছিল যে আমি নিরাপদে আস্তে করে এখান থেকে সরে যাই। সে এত ধান্দাবাজ, এমন দুর্নীতি পরায়ণ, সে তার দলের লোকের সাথে সে ডাক্তারি করেছে। তার দলের লোকেরা পর্যন্ত জানে না কিভাবে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে। এটা তো কোনদিন নেত্রী হতে পারে না। সেই নেত্রী নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যায়, তার দলের লোকজনকে ধোকাবাজি করে ফেলে দিয়ে চলে যায়। আমার আওয়ামী লীগ ভাই, যুবলীগ ছাত্রলীগ ভাইদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা আজও চিনতে পারেন নাই শেখ হাসিনাকে। আপনারা সুরে সুর মিলিয়ে চলেছেন এই দেশের জনগণের অর্থকে লুটপাট করার জন্য। আপনারা মনে করেছিলেন শেখ হাসিনা আজীবন যতদিন বেঁচে থাকবে ততদিন সে দেশের রানী হিসেবে থাকবে। এই স্বপ্ন আপনাদেরকে ভুল স্বপ্ন দেখেছিলেন, তা আজকে সে নিজেই প্রমাণ করে দিয়েছে। এখন আপনাদের সময় আছে, আপনারা আপনাদের ভুল স্বীকার করুন, আপনারা তওবা করুন, আপনারা ইস্তেগফার করুন, আপনারা চলাফেরা আচরণ দেশের জনগণের বুঝতে পারে যে তারা ভুল পথে ছিল, ভুল নেত্রীর পথে ছিল। কাজে আপনারা স্বাভাবিক জীবন যাপন করেন, আপনাদের চলাফেরা, আপনাদের অ্যাটিটিউড, আপনাদের কথাবার্তা, আপনাদের বাচন ভঙ্গি দেখে মানুষ বুঝতে পারে যে আপনারা সংশোধন হয়েছেন। আর যদি সংশোধন না হন, আপনাদেরকে বলে দিতে চাই, শেখ হাসিনার যে পরিণতি হয়েছে আপনাদের তাই পরিণতি করা হবে। সম্মানিত ভাই আমার, আসেন আজকে ছাত্র জনতা একাই রাস্তায় আন্দোলন করছে এমনটা না। গোটা দেশের নির্বিশেষে আপনার জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। যার কারণে শেখ হাসিনার বিদায় ঘটনা ঘটেছে, দাদার ভোট বেঁচে গিয়েছে মনে করছে নিরাপদ। আমরা মনে করছি নিরাপদ, কিন্তু সে খুব ভালো করে জানে যে আমার জীবনের বিদায় ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের জানেন তারা বিলীন হয়ে গেছে। সালমানের রহমান, তারপরে আনিসুল হক আইনমন্ত্রী 10 দিন করে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এই রিমান্ডে তাদের শেষ হয়ে যাবে এমনটা না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একের পর এক শত শত হাজার হাজার মামলা হবে। দেশের প্রান্ত অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, থানা ইউনিয়ন থেকে, রাষ্ট্রের প্রধান আপনার সেন্ট্রাল পর্যায় থেকে তাদের বিরুদ্ধে মামলা হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানোর দৃশ্যই বাংলাদেশের জনগণ আগামীতে দেখবে। সেই আশাবাদ ব্যক্ত করে, সে আশার মুখ পেলেন বাংলাদেশে আর সন্ত্রাস থাকবে না। আজকে বাংলাদেশের জনগণ মানে সচেতন হয়েছে। আগামীতে যে সরকার গঠন হবে আমরা আশা করি এই সরকার হবে জনদরদী সরকার, এই সরকার হবে দেশদরদী সরকার, এই সরকার হবে জনগণের সরকার। দেশে আর কোনো চাঁদাবাজি থাকবে না, দেশে কোনো সন্ত্রাস থাকবে না, দেশের জ্বালাপড়া থাকবে না, দেশে আর সিন্ডিকেট থাকবে না। মানুষের নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি মানুষের ক্রয় করার লাগামের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করুন। গোটা বাংলাদেশকে এই করার কাজ থেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সুতরাং সুফলা বাংলাদেশকে প্রকৃত স্বাধীন বাংলাদেশ হিসেবে কবুল করুন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহ তাআলার শাহানশাহ দরবারে শুকরিয়া আদায় করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. محمد صلى الله عليه وسلم الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বাংলাদেশ জামাত ইসলামের মহান পরিবেশনা কর্তৃক আয়োজিত আজকের এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জামাত ইসলামী মহান পরিবেশনা কর্তৃক আয়োজিত আজকের
এই মিছিলত সমাবেশের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান, উপজেলা নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক কাজে নিয়োজিত সম্মানিত প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সম্মানিত মোহনপুর উপজেলাবাসী, প্রশংসা সত্যক আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 16 বছর পর শিরক মুক্ত বাংলাদেশের পুনরায় উদ্যোগিত হলেন। আসুন আমরা বলতে চাই, সেই স্বৈরাচার শেখ হাসিনা যিনি দুর্নীতি করে একের পর এক প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে আজকে দেশ থেকে পালিয়ে গিয়ে আবার বিদেশের মাটিতে দেশের জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার জানা দরকার সেই নমরুদ এবং ইব্রাহিমের ঘটনা। নমরুদ মনে করেছিল ক্ষমতাকে কক্ষিগত করার জন্য 1-2 নয় 9,000 কিলোমিটার একটা ছাদ তৈরি করেছিল, বিল্ডিং তৈরি করেছিল, যেই বিল্ডিং এর নিচে শুধু তার সৈনিকরাই বসবাস করত। তারা মনে করেছিল আর কোন ইব্রাহিমের দল মত, ইব্রাহিমের কোন কর্মী আমার সেনাবাহিনীকে হাত দিতে পারবে না, আমার ক্ষমতাকে কেড়ে নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবী হযরত ইব্রাহিমের সময় কুখ্যাত নমরুদ শেষ পর্যন্ত বিল্ডিং এর ছাদে উঠে আল্লাহকে তীর নিক্ষেপ করলো, বলে নাউজুবিল্লাহ। তীরের রক্ত মেঘে নামিয়ে দেওয়া হলো, যখন তিনি পেলেন তিনি বলছেন ইব্রাহিমের খোদাকে আমি খতম করে দিয়েছি, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে তোমাকে বেটা ধরার সময় হয়ে গেছে, বেশি কিছু পাঠাবেন না, কয়েক লাখ মশা শুধু 9,000 কিলোমিটার সৈনিকের ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। যার কানের মধ্যে মশা যায়, মুখের মধ্যে মশা যায়, নাকের মধ্যে মশা যায়, ও বলে নমরুদ আর বেতন নেব না, ঝুঁকি বেতন নেব না, সৈনিকের চাকরি করবো না, চাকরি বিধানকে চলে গেলাম। দেখতে দেখতে লক্ষ লক্ষ সৈনিক সব বের হয়ে চলে গেল, মাত্র কয়েকজন থাকলো। হঠাৎ করে একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের মধ্যে যখন ঢুকে মাথায় কামড় দিয়েছে, তখন বলছে কে গো বাঁচাও, কি দমে হলো আমি বুঝতে পারলাম না। কি মনে করছে বাঁচাবো কি দিয়ে, মেডিসিন দিয়ে কাজ হয় না, পায়ের জুতা খুললো, মাথায় দিল ভাই। খুব সুন্দর হয়েছে। 4টা তো গোষ্ঠী করা হলো, 4টা প্রতিনিধি দল, প্রতিদিন 6 ঘন্টা করে মাথায় বাড়ি দেয়, মাথায় জুতার বাড়ি দিতে দিতে জুতার স্তূপের মধ্যে সেই নমরুদের কবর রচিত হলো। শেখ হাসিনা তুমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছো, জুতার বাড়ি তোমার এখনো বাকি আছে। তোমার দলের যারা সৈনিককে রেখে গেছো, প্রশাসনের দালাল যাদেরকে তুমি রেখে গেছো, ওরাই তোমাকে জুতার বাড়ি দিলে, এই জন্য তুমি তাদের এতিম করে চলে গেছো। ভালো করে কান লাগান। বিশ্বনবী যখন মক্কা বিজয় করলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন সকলের জন্য। 14 জন ব্যক্তিকে খেজুরের গাছের সাথে লটকালেন, গরুর মতো করে তাদের খাল, তাদের চামড়াগুলি খুলে নিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো কেন এরকম কাজ করা হচ্ছে? বিশ্বনবী বলেন এরা হলো নাস্তিক, এরা হলো মুরতাদ, এরা বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, এরা আল্লাহকে কষ্ট দিয়েছে, এরা মানবতার দুশমন, এরা হলো ইসলামের দুশমন। সালমান রহমান, তুমি নাকি দরবেশ, তুমি জামাতকে ধর্ম ব্যবসায়ী বলো, তুমি তোমার দাড়ি চাচ্ছে, গতকালকে পালিয়ে যাওয়ার সময় ধর্ম ব্যবসা করে তোমার আটকানো যায় না। জেনে রাখো, ওই তো ইদমুল আত্তালের মতো করে 14 জনকে যেমন ফাঁসির কাছে নয় খেজুরের কাছে লটকে তাদের চামড়াগুলি ঝুলে নেওয়া হয়েছিল, আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে প্রধান ডক্টর ইউনূস তোমাদের মতো শয়তানদেরকে ফাঁসির কাছে ঝোলাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বলতে চাই মোহনপুর, বিশেষ করে মোহনপুর উপজেলায় সংখ্যালঘুদের উপর অত্যাচার তো দূরের কথা, মোহনপুরে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির প্রতিটি ইমামের বিভিন্ন মন্দির পাহারাদার দায়িত্ব পালন করছে। দোকানপাট যারা জানিয়ে দিচ্ছে, দোকানপাটের পাহারাদের দায়িত্ব পালন করে দোকানপাট বুঝিয়ে দিচ্ছে। ওই তো সামনে দোকান দেখেন, মামুন ভাইয়ের দোকান, যেখানে দোকানটি অন্যের ওখানে গিয়েছিল, জামাত নেতৃবৃন্দ এসে ডেকে নিয়ে তার ঘরের চাবি দিয়ে মালামাল তুলে দিয়ে বলে গিয়েছে তোমরা যেই দল করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, যেই দল করো না করো, জামাত ইসলামে তোমাদের ঘর কখনো দখল করতে পারে না। আপনাদের চোখের সামনেই তো দাঁড়িয়ে আছে মামুন ভাই, জিজ্ঞেস করুন, তিনি হলেন উজ্জ্বল প্রমাণ। ঠিক এইরকম কেশরহাটে অসংখ্য হিন্দুদের দোকান যা অন্যরা দখল করেছিল, জামাত শিবির নেতৃবৃন্দকে তাদের দোকানের চাবি নিয়ে দিয়ে ভয় দিয়ে তাদের বলেছে আপনারা এখানে বসে থাকেন, দোকানদারি করেন, কেউ চাঁদা চাইলে আমাদেরকে ফোন দেবেন। এরপরে দুঃখজনক সত্য, মোহাম্মদের সুন্দর পরিবেশকে নস্যাৎ করার জন্য আজকে সকালবেলা গুটিকয়েক শয়তান, গুটিকয়েক মাস্তান, গুটিকয়েক দাঙ্গাবাজ, গুটিকয়েক সন্ত্রাসী মোহনপুরের লাঠিয়াল বাহিনী হিসাবে রোডে ওঠার চেষ্টা করেছে।
করেছিল। জামাত শিবির কর্মী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তোমরা সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। জামাত সবেমাত্র যুদ্ধের ঘোষণা দিয়েছে, সূচনা শুরু করেছে, আসল যুদ্ধ এখনো বাকি আছে। করবেন না, বাড়াবাড়ি করলে কোন দাঙ্গাবাজ, কোন সন্ত্রাসী, কোন বেয়াদব, কোন মাস্তান, কোন দুর্নীতিবাজকে বাংলার জমিনে ছাই দেওয়া হবে না। আমি মোহনপুরবাসীকে বলতে চাই, মোহনপুরের সুন্দর পরিবেশ আমরা বজায় রাখবো, দল মত নির্বিশেষে মোহনপুরকে আমরা উন্নতির শিখরে নিয়ে চলে যাবো, এটাই হচ্ছে আমাদের একমাত্র আশা। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সারাদিন সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত আপনারা এখানে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে দয়া করে আছে আজকের এই সমাবেশ, মিছিল উত্তর সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি।